একটি ঝলমলানো বিয়ের মণ্ডপ থেকে অকস্মাৎ পালিয়ে গেল এক কন্যা। অন্ধকারাচ্ছন্ন রাস্তায় অপ্রত্যাশিতভাবে মিলন হল এক অপরিচিত যুবকের সঙ্গে। তারপর যে ঘটনা ঘটল তা শুনলে অবাক হয়ে যাবেন। এটি দিল্লির একটি সম্পূর্ণ সত্য ঘটনা, যা শুধুমাত্র একটি মেয়ের ভাগ্যই পরিবর্তন করেনি, বরং অসংখ্য ব্যক্তির মানসিকতাকে নতুন দিশা দিয়েছে। দোস্ত, দিল্লির চাঁদনী চকের সেই রাত্রি অন্যান্য রাত্রির থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল। সমস্ত গলিটি রঙিন আলোকসজ্জা এবং উজ্জ্বল লাইটে ঝলমলিয়ে উঠছিল। বাড়ির সামনে বিশাল তাঁবুতে সানাইয়ের মিষ্টি স্বর বাতাসে মিশে যাচ্ছিল, আর ঢাকের ছন্দে নারীরা বিয়ের গান গাইতে গাইতে উঠছিলেন। পাশের শিশুরা ফটকা ফাটিয়ে এখানে সেখানে দৌড়াদৌড়ি করছিল, আর মহল্লার প্রবীণরা চেয়ারে উপবিষ্ট হয়ে বরপক্ষের আগমনের প্রস্তুতি পর্যবেক্ষণ করছিলেন। প্রত্যেকের মুখমণ্ডলে উদ্দীপনার ছাপ স্পষ্ট ছিল, প্রত্যেকের কণ্ঠস্বরে আনন্দের ধ্বনি ছিল, আর প্রত্যেকে সেই ক্ষণের প্রতীক্ষায় ছিল যখন কন্যা মণ্ডপে উপস্থিত হবে। এটি ছিল প্রিয়ার বিয়ে। বাড়ির ভেতরে প্রথম মহলার একটি কক্ষে সে কন্যার লালে পোশাকে সজ্জিত হয়ে আয়নার সামনে অধিষ্ঠিত ছিল। কপালে চকচকে সিঁদুর টিকা, হাতে গাঢ় মেহেন্দি, গলায় ভারী নেকলেস এবং চোখে কাজল। সমস্ত কিছু তাকে এক সম্পূর্ণ কন্যায় পরিণত করছিল। কিন্তু তার মুখের হাসি সম্পূর্ণ কৃত্রিম ছিল। তার চোখে সেই দীপ্তি ছিল না যা একটি নতুন অধ্যায় শুরু করতে যাওয়া মেয়ের চোখে থাকা উচিত। সেখানে শুধুমাত্র গভীর আতঙ্ক এবং অব্যক্ত অস্বস্তি ছিল। আয়নায় নিজেকে পর্যবেক্ষণ করতে করতে তাকে বারবার মনে হচ্ছিল যেন সামনে উপবিষ্ট মেয়েটি সে নিজে নয়, বরং অন্য কেউ, যাকে পরিস্থিতি সাজিয়ে একটি অজানা পথে প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নিচ থেকে আসা সানাইয়ের স্বর তাকে কোনো আনন্দ প্রদান করছিল না, বরং একটি অদ্ভুত উদ্বেগ প্রদান করছিল। প্রত্যেকটি স্বর তাকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছিল যে আর মাত্র কয়েক মিনিটের মধ্যে তার জীবন চিরতরে পরিবর্তিত হয়ে যাবে। 2 মাস আগেও সমস্ত কিছু সম্পূর্ণ ভিন্ন ছিল। সে দিল্লি বিশ্ববিদ্যালয়ে নিজের অধ্যয়ন সমাপ্ত করতে ব্যস্ত ছিল। তাকে চাকরি করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে এবং মা-বাবাকে সহায়তা করতে হবে। কিন্তু বাবার ব্যবসায় অকস্মাৎ ক্ষতি হয়ে গেল। ঋণ বৃদ্ধি পেল এবং বাড়ির পরিবেশ সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে গেল। সেই দিনগুলিতে একটি আত্মীয় একটি সম্পন্ন পরিবারের সম্বন্ধ নিয়ে এসেছিল। ছেলেটি সচ্ছল ছিল, পরিবার সম্মানিত ছিল, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, তাদের যৌতুক নিয়ে কোনো উদ্বেগ ছিল না। পরিবার এটাকে ঈশ্বরের অনুগ্রহ মনে করল। শুধুমাত্র একটি কথা কেউ জিজ্ঞাসা করল না, প্রিয়া কি চায়। সে প্রতিবাদ করার প্রয়াস করেছিল, কিন্তু মায়ের অশ্রুসিক্ত চোখ এবং বাবার ভাঙা স্বর শুনে সে নীরব হয়ে গেল। তাকে মনে হয়েছিল হয়তো এটাই তার দায়িত্ব, হয়তো পরিবারের আনন্দের জন্য নিজেকে সমঝোতায় নিক্ষেপ করাই উচিত হবে। কিন্তু যত বিয়ের তারিখ কাছে আসছিল, তার অন্তরের আতঙ্ক ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল। দরজায় কড়া নাড়া পড়ল। তার খালা হাসতে হাসতে ভেতরে প্রবেশ করলেন এবং বললেন, বেটি, পণ্ডিতজি ডাকছেন, সময় বয়ে যাচ্ছে। কক্ষে সঙ্গিনীরাও এসে পড়ল। কেউ তার ওড়না সঠিক করছিল, কেউ ছবি তুলছিল। সকলের মুখে আনন্দের আভাস ছিল, কিন্তু প্রিয়ার হৃদয় যেন হৃদয় থেকে বেরিয়ে আসতে চাইছিল। ঠিক সেই ক্ষণে তার দৃষ্টি জানালার দিকে পড়ল। জানালার বাইরে গলির পিছনের পথ অন্ধকারে নিস্তব্ধ হয়ে পড়েছিল। সেখানে কেউ উপস্থিত ছিল না, কোনো হট্টগোল ছিল না, কোনো বন্ধন ছিল না। তার অন্তরে অকস্মাৎ একটি চিন্তা বিদ্যুতের মতো ঝলকিয়ে উঠল। এখনও কি বিলম্ব হয়নি? সে গভীর নিঃশ্বাস গ্রহণ করল। হৃদয় এত দ্রুত ধকধক করছিল যে তাকে মনে হয়েছিল সকলে শুনতে পাবে। বাইরে সানাই আরও তীব্র হয়ে উঠেছিল। লোকজন কন্যাকে ডাকছিল, কিন্তু সেই হট্টগোলের মধ্যে সে নিঃশব্দে নিজের ওড়না সরিয়ে ফেলল। ভারী লেহেঙ্গা সামলে নিল এবং ধীরে ধীরে জানালা খুলে দিল। পরবর্তী ক্ষণে সে পিছনে ঘুরে কক্ষটিকে শেষবারের মতো দেখল। সেই কক্ষ যেখানে সে শৈশব অতিবাহিত করেছে, যেখানে তার স্বপ্নগুলি বড় হয়ে উঠেছে। চোখে জল এসে গেল, কিন্তু এবার আতঙ্কের চেয়ে সাহস বেশি ছিল, এবং তারপর সে জানালা দিয়ে বাইরে নেমে পড়ল। কয়েক মিনিটের মধ্যে বিয়ের বাড়ি হৈহল্লায় ভরে উঠল। কন্যা লুপ্ত হয়ে গিয়েছিল। লোকজন দৌড়ঝাঁপ করছিল, ফোন করা হচ্ছিল, প্রশ্ন উত্থাপিত হচ্ছিল, কিন্তু ততক্ষণে প্রিয়া সেই বিশ্ব থেকে অনেক দূরে চলে গিয়েছে। দিল্লির পথে দৌড়াতে দৌড়াতে তাকে প্রথমবার মুক্ত বায়ু অনুভব হল। রাত্রির শীতল বায়ু তার মুখে এসে লাগছিল। ভারী লেহেঙ্গা তার পা আটকে দিচ্ছিল, তবু সে থামতে চাইছিল না।
তাকে জানা ছিল না সে কোথায় যাচ্ছে, শুধু এতটুকু জানা ছিল যে সে সেই জীবনে আর প্রত্যাবর্তন করবে না, যেটা সে নিজে কখনো নির্বাচন করেনি। দৌড়াতে দৌড়াতে সে নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের কাছে উপস্থিত হয়ে গেল। স্টেশন সর্বদা জাগ্রত ছিল। চা বিক্রেতাদের ডাক, যাত্রীদের ভিড়, আগমন প্রস্থানকারী ট্রেনের হুইসেল, সবকিছু স্বাভাবিক ছিল, শুধু তার ব্যতীত। সে ভিড়ের মাঝে দাঁড়িয়েছিল, কিন্তু নিজেকে সম্পূর্ণ একাকী অনুভব করছিল। এখন আতঙ্ক ধীরে ধীরে প্রভাব বিস্তার করতে আরম্ভ করল। সে চিন্তা করল পরবর্তী কি ঘটবে, বাড়ির লোকজন কি করবে, সমাজ কি বলবে, এবং সবচেয়ে বড় প্রশ্ন, এখন সে কোথায় যাবে। ঠিক সেই সময় পিছন থেকে একটি শান্ত স্বর শোনা গেল, আপনি সুস্থ আছেন? সে চমকে ঘুরে দাঁড়াল। সামনে সাধারণ পোশাকে দাঁড়ানো এক যুবক ছিল। তার মুখে কৌতূহল ছিল না, বরং উদ্বেগ ছিল। সে ধীরে ধীরে জলের বোতল তার দিকে প্রসারিত করে বলল, আপনি খুব উদ্বিগ্ন মনে হচ্ছে, প্রথমে জল পান করুন। এত সাধারণ সহমর্মিতা সেই ক্ষণে তার জন্য মরুভূমির মতো অনুভূত হল। সে কাঁপা হাতে বোতল গ্রহণ করল। প্রথমবার তার মনে হয়েছিল এই ভিড়পূর্ণ বিশ্বে কেউ তাকে মানুষের মতো দেখছে, উপহাস করে নয়। যুবকটি হালকা হাসির সঙ্গে বলল, ভয় পাবেন না, আমি শুধুমাত্র সহায়তা করতে চাই। আমার নাম রাহুল। কয়েকক্ষণ নীরব থাকার পর প্রিয়ার ঠোঁট কাঁপল এবং সে ধীর স্বরে বলল, আমি বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে এসেছি। রাহুলের চোখে বিস্ময় উদিত হল, কিন্তু সে কোনো প্রশ্ন করল না, শুধুমাত্র শান্ত হয়ে তাকে দেখতে লাগল, যেন বুঝে গেছে যে এই কাহিনীর পিছনে অনেক যন্ত্রণা লুকিয়ে আছে। স্টেশনের ভিড় নিজের পথে চলতে থাকল। কিন্তু সেই রাত্রে নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের এক কোণে দুই অপরিচিত ব্যক্তির মিলন হয়ে গেল, যা একটি এমন কাহিনীর সূচনা করল যা শুধুমাত্র তাদের জীবন নয়, বরং অনেক ব্যক্তির চিন্তাধারা পরিবর্তন করার ছিল। নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের রাত্রি সর্বদা জাগ্রত ছিল, কিন্তু প্রিয়ার অন্তরে যেন সমস্ত কিছু স্থির হয়ে গিয়েছে। প্ল্যাটফর্মে দৌড়ানো লোকজন, চা বিক্রেতাদের স্বর, ট্রেনের গড়গড়ানি, সব তার কানে অস্পষ্ট হয়ে গিয়েছিল। তার সামনে দাঁড়ানো রাহুল শান্ত ছিল, যেন তার কোনো তড়া ছিল না। সে কোনো অপ্রয়োজনীয় প্রশ্ন করল না, জিজ্ঞাসু হয়ে তাকে ঘুরিয়ে দেখল না, শুধুমাত্র যতটুকু সেই সময় প্রয়োজন ছিল ততটুকু বলল। প্রিয়া জলের কয়েক ঢোক গ্রহণ করল তো তার মনে হয়েছিল তার নিঃশ্বাস ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে, কিন্তু মনে উদিত ঝড় এখনও শান্ত হয়নি। তাকে বারবার স্মরণ হচ্ছিল যে কিছুক্ষণ আগে সে কন্যা ছিল, এবং এখন একটি অজানা শহরের ভিড়ে একাকী দাঁড়ানো মেয়ে, যার কাছে না কোনো পরিকল্পনা ছিল এবং না কোনো ঠিকানা। রাহুল ধীরে ধীরে জিজ্ঞাসা করল, আপনি কোথাও যেতে চান? আমি অটো ডেকে দিই। এই প্রশ্ন শুনে সে নীরব হয়ে গেল। সত্য কথা এই যে তার নিজেরও জানা ছিল না যে যাবে কোথায়। বাড়ি প্রত্যাবর্তন সম্ভব ছিল না, কারণ সেখানে এখন প্রশ্ন, ক্রোধ এবং অপমান তার জন্য প্রতীক্ষা করছে। কোনো বন্ধুর বাড়ি যাওয়াও দুরূহ ছিল, কারণ বিয়ের খবর সমগ্র আত্মীয়দের মধ্যে বিস্তারিত হয়ে গিয়েছিল। সে প্রথমবার অনুভব করল যে স্বাধীনতার সিদ্ধান্ত গ্রহণ করা সহজ ছিল, কিন্তু তারপরের পথ খুব কঠিন হয়। কয়েকক্ষণ পর সে ধীর স্বরে বলল, আমার জানা নেই কোথায় যাব। রাহুল তার দিকে তাকাল। তার চোখে সহমর্মিতা ছিল, করুণা নয়। সে পাশের বেঞ্চের দিকে ইঙ্গিত করে বলল, আপনি উপবিষ্ট হয়ে যান, যতক্ষণ না আপনি স্থির করেন। আমি এখানেই আছি, উদ্বেগ পোষণ করবেন না। তার কথায় এমন সরলতা ছিল যে প্রিয়া অনায়াসে উপবিষ্ট হয়ে পড়ল। সে নিজেও বিস্মিত ছিল যে একটি অপরিচিত ব্যক্তির উপর এত বিশ্বাস কিভাবে করছে, কিন্তু সেই সময় তার কাছে বিশ্বাস ছাড়া আর কোনো বিকল্পও ছিল না। কিছুক্ষণ দুজনে নীরবে উপবিষ্ট রইল। প্ল্যাটফর্মে দাঁড়ানো ট্রেন ধীরে ধীরে চলতে আরম্ভ করল। তার স্বর যেন সেই নীরবতা পূরণ করছিল। শেষমেশ রাহুল হালকা হাসির সঙ্গে বলল, যদি আপনি খারাপ না মনে করেন তো একটি কথা জিজ্ঞাসা করি, আপনি এত বড় সিদ্ধান্ত কেন গ্রহণ করলেন? এই প্রশ্ন শুনতেই প্রিয়ার চোখ ভরে উঠল। সে অনেক দিন ধরে নিজের অন্তরে চেপে রাখা কথাগুলি আটকে রেখেছিল। হয়তো প্রথমবার তার মনে হয়েছিল কেউ বিচার না করে শুনতে পারে। সে ধীরে ধীরে নিজের কাহিনী বলতে আরম্ভ করল। বাবার ঋণ, অকস্মাৎ স্থির হয়ে যাওয়া বিয়ে, নিজের অসমাপ্ত অধ্যয়ন এবং সেই আতঙ্ক যা তাকে প্রতিদিন অন্তর থেকে ভেঙে দিচ্ছিল। বলতে বলতে তার স্বর কাঁপতে আরম্ভ করল। সকলে আনন্দিত ছিল। সে বলল, শুধুমাত্র আমি ছিলাম না, কিন্তু আমার আনন্দ কারোর জন্য অপরিহার্য ছিল না। রাহুল মনোযোগ সহকারে শুনছিল। সে মাঝখানে বাধা দেয়নি।
যখন সে নীরব হল তখন সে গভীর নিঃশ্বাস গ্রহণ করে বলল, কখনো কখনো লোকজন জোর করে সঠিক সিদ্ধান্ত মেনে নেয়, কিন্তু নিজের জীবনের সিদ্ধান্ত নিজে গ্রহণ করা ভুল নয়। এটা শুনে প্রিয়া প্রথমবার মাথা তুলে তাকে দেখল। তার কথায় অভিজ্ঞতা ছিল, যেন সেও জীবনের কোনো কঠিন কাল অতিক্রম করে এসেছে। আপনি কি করেন? সে লজ্জার সঙ্গে জিজ্ঞাসা করল। রাহুল হালকা হেসে বলল, আমি একটি এনজিওর সঙ্গে কাজ করি, দিল্লিতেই, যারা বিপদে পড়ে তাদের জন্য, বিশেষ করে মেয়ে এবং শিশুদের জন্য। আজও সেখান থেকেই প্রত্যাবর্তন করছিলাম। এটা শুনে প্রিয়ার একটু স্বস্তি অনুভূত হল। হয়তো এটাই কারণ যে তার আচরণে এত সংবেদনশীলতা ছিল। তবু মনের কোনো কোণে আতঙ্ক অবশিষ্ট ছিল। আখিরে সে তো এক অপরিচিত ব্যক্তিই ছিল। রাহুল তার সংকোচ বুঝে গেল। সে তৎক্ষণাৎ বলল, দেখুন, আপনি চাইলে এখনই পুলিশ সাহায্য ডেস্কে যেতে পারি, অথবা কোনো মহিলা সহায়তা কেন্দ্রে ছাড়িয়ে দিতে পারি। সিদ্ধান্ত আপনার হবে। তার এই কথা শুনে প্রিয়ার মনের আতঙ্ক একটু হ্রাস পেল। সে অনুভব করল যে এই যুবক তার উপর কোনো চাপ প্রয়োগ করছে না, বরং তাকে বিকল্প প্রদান করছে, যা হয়তো এতদিন তার জীবনে কেউ প্রদান করেনি। রাত্রি গভীরতর হতে আরম্ভ করেছে। স্টেশনের ভিড় হ্রাস পেতে আরম্ভ করেছে। শীতল বায়ু প্রবাহিত হচ্ছিল এবং প্রিয়াকে প্রথমবার তার ভাই লেহেঙ্গা এবং গয়নার অনুভূতি হল। সেই পোশাকে কোথাও নিরাপদ ছিল না। রাহুল ধীরে ধীরে বলল, যদি আপনি চান তাহলে আমার অফিসের কাছে একটি নিরাপদ মহিলা আবাস আছে, সেখানে আমার পরিচিতি আছে। রাত্রি সেখানে অবস্থান করতে পারবেন। সকালে আরাম করে চিন্তা করবেন পরবর্তী কি করবেন। প্রিয়া কয়েকক্ষণ চিন্তা করল। তার সামনে দুটি পথ ছিল, আতঙ্কে একাকী ঘুরে বেড়ানো অথবা এক অপরিচিত ব্যক্তির ওপর বিশ্বাস করা। সে অনুভব করল যে জীবনে কখনো কখনো বিশ্বাস করাও সাহস হয়। শেষমেশ সে ধীরে ধীরে মাথা নাড়ল। স্টেশনের বাইরে প্রস্থান করতেই দিল্লির রাত্রি ভিন্ন অনুভূত হচ্ছিল। পথে হলুদ আলো জ্বলছিল, অটো চালকদের স্বর গুঞ্জরিত হচ্ছিল এবং দূরে কোথাও যমুনার শীতল বায়ু অনুভূত হচ্ছিল। রাহুল একটি অটো থামালো এবং চালকের সঙ্গে শান্ত স্বরে কথা বলল। সমগ্র পথে সে কোনো ব্যক্তিগত প্রশ্ন করল না, যাতে প্রিয়ার অদ্ভুত নিরাপত্তা অনুভূত হল। অটো কনাট প্লেসের কাছ দিয়ে যাচ্ছিল। শহরের আলো জানালা দিয়ে ভেতরে প্রবেশ করছিল। প্রিয়া বাইরে তাকিয়ে চিন্তা করল, কয়েক ঘন্টা আগেই তার জীবন স্থির হয়ে গিয়েছিল এবং এখন সব অনিশ্চিত। কিন্তু এই অনিশ্চয়তার মধ্যেও একটি অদ্ভুত স্বস্তি ছিল। কিছুক্ষণ পর অটো একটি নিস্তব্ধ গলিতে থামল। সেখানে একটি পরিচ্ছন্ন সুন্দর ভবন ছিল, যার বাইরে লেখা ছিল নিরাপদ মহিলা আবাস। ভেতরে একটি মধ্যবয়সী নারী তাদের দেখে রাহুলকে চিনতে পেরে হাসি দিলেন। রাহুল সংক্ষিপ্তভাবে পরিস্থিতি ব্যাখ্যা করল। নারীটি বিনা প্রশ্নে প্রিয়াকে ভেতরে আসার ইঙ্গিত করলেন। যেতে যেতে রাহুল বলল, এখন আপনি নিরাপদ, সকালে মিলন হবে যদি আপনি চান। প্রিয়া প্রথমবার হালকা হাসির সঙ্গে ধন্যবাদ জানাল। তার মনে এখনও আতঙ্ক ছিল, কিন্তু সঙ্গে সঙ্গে একটি নতুন আশাও জন্মগ্রহণ করেছে। তাকে জানা ছিল না যে এই মিলন শুধুমাত্র এক রাত্রির সহায়তা নয়, রাহুলের জীবনও শীঘ্রই তার অতীতের সঙ্গে জড়িয়ে যাবে এমনভাবে যার কল্পনা সে কখনো করেনি। সকালের হালকা সূর্যকিরণ নিরাপদ মহিলা আবাসের জানালা দিয়ে ভেতরে পড়ছিল। রাত্রিভরের ক্লান্তি এবং মানসিক চাপের পর প্রিয়ার চোখ বিলম্বে উন্মিলিত হল। কয়েকক্ষণ তাকে বুঝতেই পারছিল না যে সে কোথায়। কক্ষের সাদা দেওয়াল, পাশে রাখা জলের বোতল এবং বাইরে থেকে আসা নারীদের ধীর কথোপকথনের স্বর তাকে ধীরে ধীরে বাস্তবে প্রত্যাবর্তন করাল। তখনই গতরাত্রির সমস্ত ঘটনা একসঙ্গে তার মনে প্রত্যাবর্তিত হল। বিয়ে, পলায়ন, স্টেশন এবং রাহুল। সে গভীর নিঃশ্বাস গ্রহণ করল। অনেকদিন পর তার মনে হয়েছিল সে আতঙ্কমুক্ত ঘুমিয়েছে। তবু মনে অনেক প্রশ্ন ছিল। এখন পরবর্তী কি? বাড়ির লোকজন কি চিন্তা করছে? সে কি সঠিক করেছে? কক্ষের বাইরে প্রস্থান করতেই তাকে সেই নারী মিললেন, যিনি রাত্রে তাকে ভেতরে গ্রহণ করেছিলেন। তাদের নাম সুধা আন্টি ছিল। মুখে আপন ভাব ছিল এবং স্বরে স্বস্তি। তিনি হাসতে হাসতে বললেন, এখন কেমন আছো বেটা? উদ্বেগ পোষণ করো না, এখানে কেউ তোমাকে জোর করবে না। প্রথমে প্রাতরাশ গ্রহণ করো। এই সাধারণ বাক্য শুনেই প্রিয়ার চোখ সিক্ত হয়ে গেল। তাকে অনুভূত হল যে কোনো নিরাপদ স্থানের অর্থ কি হয়। প্রাতরাশের পর সে উঠোনে উপবিষ্ট ছিল, যখন রাহুল সেখানে উপস্থিত হল। আজ সে গতকালের তুলনায় অনেক সহজ অনুভূত হচ্ছিল। হাতে কয়েকটি বস্ত্র এবং একটি ব্যাগ ছিল। সে হালকা হাসির সঙ্গে বলল,
ভেবেছি এই ভারী লেহেঙ্গায় আপনি বেশিক্ষণ আরামে অবস্থান করতে পারবেন না, তাই কিছু সাধারণ বস্ত্র নিয়ে এসেছি। যদি উপযুক্ত লাগে তাহলে। প্রিয়া কয়েকক্ষণ তাকে দেখল। তার আচরণে কোনো প্রদর্শন ছিল না। সে ধন্যবাদ জানাল এবং বস্ত্র গ্রহণ করল। বস্ত্র পরিবর্তন করে যখন সে প্রত্যাবর্তিত হল, তখন তার প্রথমবার মনে হয়েছিল যে সে আবার নিজে হয়ে উঠছে, শুধুমাত্র এক কন্যা নয় যাকে কোনো ভূমিকায় ঠেলে দেওয়া হয়েছে। দুজনে উঠোনের এক কোণে উপবিষ্ট হয়ে গেল। সকালের বায়ুতে যমুনার আর্দ্রতা মিশেছিল। কিছুক্ষণ নীরবে রইল। তারপর রাহুল ধীরে ধীরে জিজ্ঞাসা করল, এখন কি চিন্তা করছ? প্রিয়া সত্য স্বীকার করে বলল, আতঙ্ক অনুভব হচ্ছে, পরবর্তী কিছু বুঝতে পারছি না। বাড়ি প্রত্যাবর্তন করলে সব ভেঙে যাবে এবং না প্রত্যাবর্তন করলে সমাজ জীবনযাপন করতে দেবে না। রাহুল গম্ভীর হয়ে বলল, সমাজ প্রায়ই যেটা সহজ অনুভূত হয় সেটাকেই সঠিক মনে করে। কিন্তু জীবন সহজ সিদ্ধান্তে চলে না, সঠিক সিদ্ধান্তে চলে। তার কথায় অদ্ভুত বিশ্বাস ছিল। প্রিয়া প্রথমবার অনুভব করল যে সে শুধুমাত্র সহায়তা করছে না, বরং তাকে নিজের উপর বিশ্বাস করতে শিক্ষা দিচ্ছে। কথোপকথন ধীরে ধীরে গভীরতর হতে থাকল। প্রিয়া তার অধ্যয়ন, স্বপ্ন এবং আতঙ্কের বিষয়ে বিস্তারিত বলল। রাহুল শান্ত হয়ে শুনছিল। তারপর কিছুক্ষণ পর সে অকস্মাৎ নীরব হয়ে গেল, যেন কোনো প্রাচীন চিন্তায় হারিয়ে গিয়েছে। প্রিয়া জিজ্ঞাসা করল, আপনি এত বোঝেন কি করে? এমন অনুভূত হয় যেন আপনিও কিছু খুব কঠিন সহ্য করেছেন। রাহুল হালকা হাসির সঙ্গে মাথা নত করে নিল। কয়েকক্ষণ পর সে বলল, প্রত্যেক ব্যক্তির কাহিনী থাকে, শুধুমাত্র প্রত্যেকে বলে না। সে কিছুক্ষণ সামনের মাটির দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বলতে আরম্ভ করল। তার স্বরে এক গভীরতা ছিল যা সরাসরি হৃদয়ে পৌঁছাচ্ছিল। আমি দিল্লিরই এক ছোট মহল্লায় বড় হয়েছি। বাবা রিকশা চালাতেন, মা বাড়িতে কাজ করতেন। অধ্যয়ন ভালো ছিল, কিন্তু বাড়ির অবস্থা সর্বদা দুর্বল ছিল। যখন আমি দ্বাদশ শ্রেণীতে ছিলাম, একদিন মা খুব অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসার অর্থ ছিল না। আত্মীয়রা সহায়তা করতে অস্বীকার করলেন। সেই দিন প্রথমবার বুঝলাম যে দরিদ্র ব্যক্তির যন্ত্রণা কারও দৃষ্টিতে পড়ে না। সে একটু থামল। তার চোখে প্রাচীন যন্ত্রণা ঝলকাচ্ছিল। মা বাঁচতে পারলেন না, সে ধীর স্বরে বলল। সেই দিন মনে হয়েছিল, যদি কেউ সামান্য সহায়তা করত তাহলে হয়তো সব পরিবর্তিত হয়ে যেত। সেই দিনই স্থির করলাম যে জীবনে যদি কিছু করতে পারি তো সেই ব্যক্তিদের জন্য কাজ করব যাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয়। প্রিয়া কিছু না বলে তাকে শুনছিল। এখন তার বোঝা হচ্ছিল যে রাহুলের সংবেদনশীলতা কোথা থেকে এসেছে। রাহুল এগিয়ে বলল, আমি অধ্যয়ন চালিয়ে গেলাম, স্কলারশিপ লাভ করলাম এবং তারপর একটি সামাজিক সংস্থার সঙ্গে যুক্ত হয়ে গেলাম। এখন প্রয়াস করি যাতে কাউকে একাকী অনুভব করতে না হয়, যেমন কখনো আমি নিজে ছিলাম। তার কাহিনী শুনে প্রিয়ার অন্তরে কিছু পরিবর্তিত হয়ে গেল। তার মনে হয়েছিল যে যন্ত্রণা শুধুমাত্র তার ভাগ্যে আসেনি। প্রত্যেক ব্যক্তি নিজের অন্তরে এক অব্যক্ত লড়াই নিয়ে চলে। কিছুক্ষণের নীরবতার পর সুধা আন্টি সেখানে এলেন এবং বললেন, প্রিয়া, তোমার বাড়ি থেকে লোকজন তোমাকে অন্বেষণ করছে। সকাল থেকে ফোন আসছে, হয়তো খবর বিস্তারিত হয়ে গেছে। এটা শুনতেই তার হৃদয় দ্রুত ধকধক করতে আরম্ভ করল। আতঙ্ক এবং অপরাধবোধ একসঙ্গে প্রত্যাবর্তিত হল। সে উদ্বিগ্ন হয়ে রাহুলের দিকে তাকাল। রাহুল শান্তস্বরে বলল, পলায়ন করে সর্বদা রক্ষা পাওয়া যায় না, কিন্তু প্রত্যাবর্তনও তখনই উচিত যখন তুমি নিজেকে দুর্বল মনে করো না। সিদ্ধান্ত তোমাকে গ্রহণ করতে হবে। সে প্রথমবার অনুভব করল যে এখন সিদ্ধান্ত সত্যিই তার হাতে। কোনো চাপ নেই, কোনো জোর নেই। ঠিক সেই সময় সুধা আন্টি বললেন যে তার বাবা খুব উদ্বিগ্ন এবং বারবার বলছেন যে শুধুমাত্র বিটি নিরাপদ পাওয়া যাক। এটা শুনে প্রিয়ার চোখ থেকে জল বেরিয়ে এলো। সে প্রথমবার চিন্তা করল যে হয়তো তার সিদ্ধান্ত শুধুমাত্র তাকে নয়, তার পরিবারকেও ভেঙে দিয়েছে। রাহুল ধীরে ধীরে বলল, কখনো কখনো সত্যের মুখোমুখি হওয়া অপরিহার্য হয়, কারণ সেটাই নতুন সূচনার পথ তৈরি করে। প্রিয়া মাথা তুলে তাকে দেখল। তার মনে এখন আতঙ্কের সঙ্গে সঙ্গে এক নতুন সাহসও জন্মগ্রহণ করছিল। তার অনুভূত হল যে পলায়ন শেষ ছিল না, বরং হয়তো তার প্রকৃত জীবনের সূচনা ছিল। নিরাপদ মহিলা আবাসের উঠোনে সেই দিনের বায়ু কিছু ভিন্ন ছিল। সকালের সূর্যকিরণ এখন তীব্র হয়ে গিয়েছে, কিন্তু প্রিয়ার মনে এক অদ্ভুত শীতলতা এবং অস্বস্তি একসঙ্গে চলছিল। সুধা আন্টি দিয়ে এটা বলার পর যে তার বাবা তাকে সব স্থানে অন্বেষণ করছেন, তার অন্তরে আবেগের ঝড় উঠে গিয়েছিল। সে সমগ্র রাত্রি নিজের সিদ্ধান্তকে সাহস মনে করছিল, কিন্তু এখন প্রথমবার তার বাড়ির চিন্তাও সমান গভীরতায় অনুভূত হতে আরম্ভ করেছে। সে বারান্দার রেলিং ধরে দাঁড়িয়েছিল
এবং সামনে পথে যাতায়াতকারী লোকজন দেখছিল। প্রত্যেক ব্যক্তি নিজের জীবনে ব্যস্ত ছিল, যেন বিশ্বে কিছুই পরিবর্তিত হয়নি, অথচ তার জীবন এক রাত্রিতেই সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে গিয়েছে। তাকে শ্রমণ হল যে বাবা সর্বদা বলতেন, বেটি, মানুষের সবচেয়ে বড় সহায়তা তার পরিবার হয়, এবং সেই পরিবার আজ তার জন্য অপমান এবং উদ্বেগের মাঝে দাঁড়িয়ে। রাহুল কিছু দূরে দাঁড়িয়ে তাকে দেখছিল। সে অনুভব করল যে প্রিয়া এখন পলায়নকারী মেয়ে নয়, সে চিন্তা করতে আরম্ভ করেছে। এই পরিবর্তনই সবচেয়ে অপরিহার্য ছিল। সে ধীরে ধীরে তার কাছে এলো এবং শান্ত স্বরে বলল, আতঙ্ক অনুভব হচ্ছে? প্রিয়া তার দিকে না তাকিয়ে বলল, হ্যাঁ, কিন্তু এখন পলায়ন করতে চাই না, শুধুমাত্র বুঝতে পারছি না যে মুখোমুখি কিভাবে হব। রাহুল কয়েকক্ষণ নীরব রইল, তারপর বলল, সত্য থেকে পলায়ন করলে আতঙ্ক পিছু করে, কিন্তু সত্যের মুখোমুখি হলে আতঙ্ক শেষ হতে আরম্ভ করে। হয়তো এখন সময় এসেছে যে আপনি নিজের পরিবারের সঙ্গে কথা বলুন। তার কথা শুনে প্রিয়ার চোখ ভরে গেল। তার আতঙ্ক ছিল যে বাড়ি প্রত্যাবর্তন করলেই লোকজন তাকে দোষারোপ করবে, সমাজ নিন্দা করবে এবং হয়তো বাবাও তার উপর ক্রুদ্ধ হবেন। কিন্তু অন্তরে কোথাও একটি স্বর বলছিল যে কথা না বলে কোনো পথ বেরোবে না। সুধা আন্টি পরামর্শ দিলেন যে প্রথমে ফোনে কথা বলে নেওয়া উত্তম। কাপা হাতে প্রিয়া ফোন তুলল। নম্বর ডায়াল করার সময় তার আঙুল বারবার স্থির হয়ে যাচ্ছিল। যেই কল সংযুক্ত হল, অন্যদিক থেকে বাবার ভাঙা স্বর শোনা গেল। প্রিয়া বেটা, তুই সুস্থ আছিস না? শুধুমাত্র এতটুকু শুনতেই তার চোখ থেকে জল বেরিয়ে এলো। সে কয়েকক্ষণ কিছু বলতেই পারল না। বাবার স্বরে ক্রোধ ছিল না, শুধুমাত্র আতঙ্ক এবং স্বস্তি ছিল। আমি সুস্থ আছি বাবা, সে কোনো মতে বলল। ফোনের ওপারে স্তব্ধতা অবতীর্ণ হল। তারপর বাবা বললেন, শুধুমাত্র বাড়ি আয়, বাকি কিছু প্রয়োজন নেই। সেই এক বাক্য তার অন্তরে জমে থাকা অপরাধ বোধকে আরও গভীর করে দিল। সে প্রথমবার অনুভব করল যে কখনো কখনো মা-বাবাও সমাজের চাপে সিদ্ধান্ত গ্রহণ করেন, কিন্তু তাদের হৃদয়ে সন্তানের জন্য ভালোবাসাই থাকে। ফোন বিচ্ছিন্ন করার পর সে অনেকক্ষণ নীরবে উপবিষ্ট রইল। রাহুল তাকে সময় প্রদান করল। তারপর সে ধীরে ধীরে বলল, আমি বাড়ি যাব, কিন্তু এবার নিজের কথা বলবো। তার স্বরে এখন আতঙ্কের চেয়ে দৃঢ়তা বেশি ছিল। দুপুর হতে হতে রাহুল তাকে নিয়ে চাঁদনী চকের সেই গলিতে উপস্থিত হয়ে গেল, যেখান থেকে সে গত রাত্রে পলায়ন করেছিল। সেই ভবন, সেই শয্যা, কিন্তু এখন পরিবেশ পরিবর্তিত হয়ে গিয়েছে। আলো নিভে গিয়েছে, চেয়ার খালি পড়ে আছে এবং লোকজনের ধীর ফিসফিসানি বায়ুতে ভাসছে। যেই প্রিয়া ভেতরে প্রবেশ করল, তার মা দৌড়ে এসে তাকে আলিঙ্গন করলেন। তাদের চোখে জল ছিল, কিন্তু অভিযোগ ছিল না। বাবা কিছু দূরে দাঁড়িয়েছিলেন। তাদের মুখ ক্লান্ত ছিল, যেন এক রাত্রিতে অনেক বছর বৃদ্ধ হয়ে গিয়েছেন। কয়েকক্ষণ ভবনে শুধুমাত্র কান্নার স্বর গুঞ্জরিত হচ্ছিল। তারপর বাবা ধীরে ধীরে তার কাছে এলেন এবং বললেন, তুই এমন কেন করলি বেটা? যদি আনন্দিত না ছিলি তো বলে দিতিস। এটা শুনে প্রিয়ার অন্তরে চেপে রাখা কথাগুলি বেরিয়ে এলো। সে প্রথমবার খুলে বলল যে সে বিয়ের জন্য প্রস্তুত ছিল না, যে তাকে নিজের জীবন নিজে স্থির করার অধিকার প্রয়োজন, যে সে পরিবার থেকে দূরে যেতে চায়নি, কিন্তু নিজেকে হারাতেও চায়নি। ভবনে উপবিষ্ট আত্মীয়রা নীরব হয়ে গেল। প্রথমবার কেউ তার কথা সম্পূর্ণ শুনল। বাবা অনেকক্ষণ কিছু বললেন না। তারপর তিনি গভীর নিঃশ্বাস গ্রহণ করে বললেন, হয়তো ভুল আমাদেরও ছিল, আমরা সমাজের আতঙ্কে তোর স্বর শুনিনি। তাদের এই স্বীকারোক্তি প্রিয়ার জন্য অপ্রত্যাশিত ছিল। তার মনে হয়েছিল যেন তার কাঁধ থেকে বছরের বোঝা অবতীর্ণ হয়েছে। ইতিমধ্যে বাবার দৃষ্টি রাহুলের উপর পড়ল, যে নীরবে দরজার কাছে দাঁড়িয়েছিল। তিনি এগিয়ে এসে তার ধন্যবাদ জানালেন। কথোপকথনের মাঝে অকস্মাৎ বাবা তার নাম আবার বললেন, রাহুল, তোমার পূর্ণ নাম কি বলেছিলে? রাহুল সিং, সে সহজভাবে উত্তর দিল। বাবা কয়েকক্ষণের জন্য স্থির হয়ে গেলেন। তাদের চোখে বিস্ময় উদিত হল। তিনি মনোযোগ সহকারে রাহুলকে দেখলেন, যেন কোনো প্রাচীন মুখ চিনতে প্রয়াস করছেন। তোমার বাবার নাম রামেশ সিং ছিল কি? তিনি ধীর স্বরে জিজ্ঞাসা করলেন। রাহুল চমকে উঠল, জি, কিন্তু আপনি কি করে জানেন? ঘরে অকস্মাৎ স্তব্ধতা অবতীর্ণ হল। বাবার চোখ ভরে গেল। তিনি ধীরে ধীরে বললেন, বছরখানেক আগে যখন আমার ব্যবসা আরম্ভ হয়েছিল, তখন এক রিক্সা চালক প্রতিদিন আমার মাল বহন করে নিয়ে যেত। একদিন আমার কাছে অর্থ ছিল না, তবু সে সহায়তা করেছিল। সেই রামেশ সিং ছিল। সে বলেছিল, সাহেব, আজ না তো কাল প্রদান করুন।
সেই সহায়তা থেকেই আমার কাজ রক্ষা পেয়েছে। তিনি রাহুলের কাঁধে হাত রেখে আবেগপূর্ণ হয়ে বললেন, আমি তাকে কখনো অন্বেষণ করতে পারিনি। আজ তার পুত্র আমার কন্যার জীবন রক্ষা করে দাঁড়িয়ে। এটা শুনে প্রিয়া এবং রাহুল দুজনে স্তম্ভিত হয়ে গেল, যেন ভাগ্য বছরের প্রাচীন অসমাপ্ত সম্পর্ক অকস্মাৎ সম্পন্ন করে দিয়েছে। সেই ক্ষণে সকলে অনুভব করল যে জীবনে কিছু মিলন শুধুমাত্র সংযোগ নয়, সেগুলি সময়ের চক্র হয়, যা সঠিক ক্ষণে লোকজনকে আবার যুক্ত করে দেয়। প্রিয়া রাহুলের দিকে তাকাল। এখন সে শুধুমাত্র এক অপরিচিত নয়, বরং সেই কাহিনীর অংশ হয়ে গিয়েছে, যেটা হয়তো নিয়তি অনেক আগেই রচনা করে রেখেছে। সেই দিন চাঁদনি চকের সেই ভবনে যে স্তব্ধতা ছিল, সেটা ধীরে ধীরে এক নতুন বোঝাপড়ায় পরিবর্তিত হতে আরম্ভ করল। রাত্রিভর যে ভবনে লজ্জা, আতঙ্ক এবং সমাজের কথা গুঞ্জরিত হচ্ছিল, সেখানে এখন প্রথমবার সত্যি কথোপকথন হচ্ছিল। প্রিয়া তার বাবার সামনে উপবিষ্ট ছিল এবং রাহুল কিছু দূরে শান্তভাবে দাঁড়িয়েছিল। কারও তড়া ছিল না, যেন সকলে বুঝে গিয়েছে যে এই ক্ষণ কোনো সিদ্ধান্তের চেয়ে বেশি এক শিক্ষার ক্ষণ। প্রিয়ার বাবার চোখে অনুতাপ স্পষ্ট দৃশ্যমান ছিল। তিনি ধীর স্বরে বললেন, বেটা, আমরা সর্বদা চিন্তা করতাম যে মা বাবা হয়ে আমরা সব জানি যে সন্তানের জন্য কি সঠিক, কিন্তু হয়তো আমরা এটা বিস্তৃত হয়ে গিয়েছিলাম যে জীবন তোমাকে যাপন করতে হবে, আমাদের নয়। তাদের স্বর কাঁপছিল। এই সেই ব্যক্তি ছিলেন যার সামনে সে নিজের কথা বলতে আতঙ্কিত হতো, এবং আজ সেই তার কথা শোনার জন্য প্রস্তুত দাঁড়িয়ে। প্রিয়ার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সে প্রথমবার অনুভব করল যে সত্য বললে সম্পর্ক ভাঙে না, বরং দৃঢ় হয়। মা তার হাত ধরে বললেন, হ্যাঁ, সমাজের আতঙ্ক ছিল, লোকে কি বলবে এটাই চিন্তা করতাম, কিন্তু গতরাত্রে বুঝলাম যে বেটি হারিয়ে যাওয়ার চেয়ে বড় কোনো আতঙ্ক নেই। ভবনে উপবিষ্ট আত্মীয়রাও এখন নীরব ছিল। যারা রাত্রে নানান কথা বলেছিল, সেই একই এখন মাথা নত করে উপবিষ্ট ছিল, যেন কেউ অকস্মাৎ আয়না সামনে রেখে দিয়েছে। সেই সন্ধ্যায় ভবনে একটি ছোট সিদ্ধান্ত গ্রহণ করা হল। বিয়ে বাতিল করে দেওয়া হবে। এই সিদ্ধান্ত সহজ ছিল না। সমাজে কথা হবে, লোকে প্রশ্ন করবে, আত্মীয়রা নিন্দা করবে। কিন্তু এবার বাবা স্পষ্ট বললেন, লোকে দুদিন কথা বলবে, কিন্তু আমার বেটি সমগ্র জীবন যাপন করবে। এখন সিদ্ধান্ত সেই গ্রহণ করবে। এটা শুনে প্রিয়ার অন্তরে যেন বছরের বন্ধ দ্বার উন্মুক্ত হয়ে গেল। প্রথমবার তার মনে হয়েছিল যে তার জীবন সত্যিই তার নিজের। পরবর্তী কয়েকদিনে অনেক কিছু পরিবর্তিত হয়ে গেল। সূচনা সহজ ছিল না। মহল্লায় ফিসফিসানি হতো, লোকে দেখলে ধীর স্বরে কথা বলতো, কিন্তু ধীরে ধীরে সেই লোকজন নীরব হয়ে যেতে আরম্ভ করল। যখন তারা দেখল যে প্রিয়া মাথা নত করে নয়, আত্মবিশ্বাসের সঙ্গে ভবন থেকে প্রস্থান করে, সে নিজের অধ্যয়ন আবার আরম্ভ করার সিদ্ধান্ত গ্রহণ করল। দিল্লি বিশ্ববিদ্যালয় আবার ভর্তি গ্রহণ করল। প্রথম দিন যখন সে কলেজে উপস্থিত হল, তখন তার মনে হয়েছিল যেন জীবন তাকে দ্বিতীয় সুযোগ প্রদান করেছে। সেই গলি, সেই পুস্তকের বন্ধ, কিন্তু এবার তার অন্তরে আতঙ্ক নয়, দৃঢ়তা ছিল। রাহুলের সঙ্গে তার মিলন চলতেই থাকল, কিন্তু এখন তাদের সম্পর্ক কোনো ফিল্মি রোম্যান্সের মতো ছিল না। সেটা মৈত্রী ছিল, সম্মান ছিল, এবং এক গভীর বোঝাপড়া ছিল। দুজনে প্রায়ই যমুনা ঘাটে উপবিষ্ট হয়ে দীর্ঘ কথোপকথন করত। রাহুল তাকে সমাজসেবায় নিজের কাজের বিষয় বলত, এবং প্রিয়া ধীরে ধীরে সেই কাজে যুক্ত হতে আরম্ভ করল। একদিন দুজনে দিল্লির যমুনা ঘাটে উপবিষ্ট ছিল। সন্ধ্যার আরতি আরম্ভ হয়ে গিয়েছে। বায়ুতে ঘণ্টার স্বর এবং দ্বীপের আলো ভাসছে। প্রিয়া শান্ত স্বরে বলল, যদি সেই রাত্রে আমি না পলায়ন করতাম, তাহলে হয়তো আজও নিজেকে হারিয়ে ফেলতাম। রাহুল হাসল, এবং যদি সেই রাত্রে আপনি স্টেশনে না আসতেন, তাহলে হয়তো আমরা কখনো মিলিত হতাম না। দুজনে হালকা হেসে উঠল, কিন্তু সেই হাসিতে এক গভীর অর্থ ছিল। জীবন কখনো কখনো ভেঙে যাওয়ার পরই সঠিক দিশা প্রদান করে। সময় অতিবাহিত হতে থাকল। প্রিয়া এখন নিরাপদ মহিলা আবাসে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে আরম্ভ করেছে। সে সেই মেয়েদের সঙ্গে মিলিত হয় যারা আতঙ্ক এবং জোর করে সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়। যখন সে নিজের কাহিনী বলত, তখন লোকজনের চোখে আশা দৃশ্যমান হতো। একদিন সুধা আন্টি তাকে বললেন, তোমার জানা আছে, তোমার কাহিনী অনেক মেয়েকে সাহস প্রদান করছে। এটা শুনে প্রিয়ার অনুভূত হল যে তার যন্ত্রণা বৃথা যায়নি, সেটা অন্য কারো শক্তি হয়ে গিয়েছে। কয়েক মাস পর সেই ভবনে আবার আলো জ্বলল, কিন্তু এবার বিয়ের জন্য নয়, বরং একটি ছোট অনুষ্ঠানের জন্য। প্রিয়া তার অধ্যয়নে উৎকৃষ্ট ফলাফল লাভ করেছে এবং পরিবার তার সাফল্যের উদযাপন করেছে।
বাবা গর্বের সঙ্গে লোকজনকে বলছিলেন, আমার বেটি নিজের জীবন নিজে গড়ছে। অনুষ্ঠানের মাঝে বাবা রাহুলকে ডেকে হাসতে হাসতে বললেন, বেটা, এখন তুমি আমাদের ভবনের অতিথি নও, নিজের হয়ে গেছ। রাহুল সংকোচ করে প্রিয়ার দিকে তাকাল। দুজনের চোখে এক অব্যক্ত ভাব ছিল। তরা নয়, কিন্তু এক বিশ্বাস যে জীবন তাদের যেখানে নিয়ে যাবে সেখানে তারা নিজের সিদ্ধান্ত নিজে গ্রহণ করবে। রাত্রে ছাদে দাঁড়িয়ে প্রিয়া আকাশের দিকে তাকাল। তাকে স্মরণ হল সেই ক্ষণ যখন সে এই ভবনের জানালা থেকে পলায়ন করেছিল। সেই রাত্রে তার মনে হয়েছিল যে সব সমাপ্ত হয়ে গেছে, কিন্তু আজ বুঝতে পারছিল যে সেই ক্ষণই তার প্রকৃত সূচনা ছিল। সে ধীরে ধীরে বলল, কখনো কখনো পলায়ন পরাজয় নয়, নিজেকে রক্ষা করার প্রথম প্রয়াস হয়। নিচ থেকে মায়ের স্বর এলো, প্রিয়া, সব তোমাকে ডাকছে। সে হাসল এবং সিঁড়ির দিকে অগ্রসর হল। এখন তার পায়ে আতঙ্ক ছিল না, বরং আত্মবিশ্বাস ছিল। দিল্লির রাত্রি আবার আলোয় ভরে গিয়েছে, কিন্তু এবার সেই আলো কোনো বিয়ের নয়, বরং এক মেয়ের নতুন জীবনের ছিল, যে সমাজের সঙ্গে লড়াই করে নয়, বরং সত্য বলে নিজের পথ তৈরি করেছে। এবং হয়তো এটাই এই কাহিনীর সবচেয়ে বড় বার্তা ছিল। জীবন তখন পরিবর্তিত হয় যখন মানুষ অন্যের প্রত্যাশা থেকে নয়, নিজের সত্য থেকে যাপন করে। যদি এই কাহিনীটা তোমার হৃদয়ে স্পর্শ করে থাকে, তাহলে আমাদের চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করো। কমেন্টে তোমার এবং তোমার শহরের নাম লেখো, যাতে আমরা জানতে পারি যে আমাদের কাহিনী কোথায় কোথায় হৃদয় স্পর্শ করছে। আবার মিলন হবে এক নতুন আবেগপূর্ণ কাহিনীর সঙ্গে। ততক্ষণ আনন্দিত থেকো, স্বাস্থ্যবান থেকো এবং নিজের সম্পর্কগুলিকে সময় প্রদান করো।